তন্ময় একটা বড় গাড়ি থেকে নেমে রোডের ধারে গাড়িটাকে পার্কিং এ রেখে নিজের অফিসের দিকে যাচ্ছিল। আর তখনই সে একটা মেয়েকে দেখতে পায়, যার নাম ছিল শর্মিলা। তন্ময় শর্মিলাকে দেখে একেবারে চমকে ওঠে। বাবা, এত সুন্দর মেয়ে আমার অফিসের সামনে! কিন্তু এই মেয়েটাকে তো আগে কখনোই দেখিনি। না না, এত সুন্দর মেয়েটাকে আমি কোনোভাবে হাতছাড়া করতে পারবো না। যাই একবার গিয়ে কথা বলে দেখি। এই বলে তন্ময় শর্মিলার কাছে গিয়ে কথা বলতে শুরু করে। হাই, আমার নাম তন্ময়। আসলে আপনি যে অফিসের সামনে দাঁড়িয়ে আছেন, এটা আমারই অফিস, কিন্তু আপনাকে তো আমি এর আগে কখনোই এখানে দেখিনি, তাই কথা বলার জন্য এগিয়ে এলাম। আপনার কি কাউকে প্রয়োজন? কাউকে কি খুঁজছেন? আসলে আমার একটা কাজের খুবই দরকার, তাই আমি এখানে এসেছি। দয়া করে আমাকে কি আপনার অফিসে কাজে রাখবেন? আপনি যে কাজটা বলবেন আমি সেই কাজটাই করে দেব। এখন শুধুমাত্র আমার টাকার দরকার, তাই জন্য আমি কাজের সন্ধান করছি, কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছি না আমি। তাই হতাশ হয়ে এখানে দাঁড়িয়ে পড়লাম। আর দেখুন, আপনার সঙ্গে আমার দেখা হলো, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ও আচ্ছা, আপনি তাহলে কাজের সন্ধান করছেন? ঠিক আছে, কাল থেকেই আপনি আমার অফিসে কাজে চলে আসতে পারেন। আমার অফিসে আপনি যেমন টাকা চাইবেন তেমনটাই পেয়ে যাবেন। তন্ময়ের এই কথা শুনে শর্মিলা খুবই খুশি হয়, আর সে হাসতে হাসতে বাড়ির দিকে চলে যায়। কিন্তু তন্ময় তখনও শর্মিলার দিকে একইভাবে তাকিয়ে থাকে। আর শর্মিলা সেখান থেকে চলে যাওয়ার পর তন্ময় অফিসে চলে আসে। এভাবে তন্ময় এবং শর্মিলার দেখা হয়। পরের দিন থেকে শর্মিলা তন্ময়ের অফিসে কাজে চলে আসে। তন্ময় বাকি কর্মচারীদের দিয়ে শর্মিলাকে সব রকমের কাজও দেখিয়ে দিতে থাকে। আর কিছুক্ষণ পর তন্ময় শর্মিলাকে নিজের কেবিনে ডাকে। শর্মিলা তন্ময়ের কেবিনে গিয়ে অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে। আর কথায় কথায় শর্মিলা তন্ময়ের বাড়ির কথা জিজ্ঞাসা করে বসে। আচ্ছা তন্ময়, তোমার বাড়িতে কে কে থাকে? নিশ্চয়ই তোমার বাড়িতে অনেক কাজের লোক আছে, বলো। তোমার বাবা মা তোমার প্রতি খুবই খুশি, কারণ তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো, এত বড় একটা অফিস বানিয়েছো। তোমার উপর তো যে কেউ খুশি হবে, তোমাকে নিয়ে তো যে কেউ গর্ব করবে। আসলে শর্মিলা, তোমাকে কি বলি বলো তো, আমি তো নিজেই বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি বাড়িতে একাই থাকি, আর 2-3টে কাজের লোক থাকে। আমার মা বাবা কেউ নেই, আর আমি জানিও না আমার মা বাবা এই পৃথিবীতে আছে কি নেই, কেননা আমি যার কাছে বড় হয়েছি সে ওই পৃথিবীতে নেই। আমি তো গ্রামে থাকতাম, গ্রামে একটা কাকার কাছে মানুষ হয়েছি। আর সেই কাকাটা মারা যাওয়ার পর কাকিমা আমাকে একজনের হাতে এখানে পাঠিয়ে দেয়। আর তখন আমার অল্প অল্প জ্ঞান হয়েছিল সবে মাত্র। জানি না আমার মা বাবা কোথায় আর কেমন আছেন। তুমি তোমার বাবা মা কোথায় আছে জানো না? তুমি তোমার বাবা মাকে কি খুঁজে নিতে পারবে না? একটু হলেও তো ওনাদের মুখটা তোমার মনে আছে। না শর্মিলা, ওনাদেরকে তো আমি ছোটবেলাতেই হারিয়ে ফেলেছি। আমি জানি না আমার মা কোথায় আছে, এখনো কি অপেক্ষা করছে কিনা সেটাও জানি না। আর তাছাড়া আমি এসব কিছুই জানি না। ঠিক আছে তন্ময়, তুমি চিন্তা করো না, একদিন না একদিন তোমার বাবা মাকে আমরা নিশ্চয়ই খুঁজে বের করব। শর্মিলার এই কথা শুনে তন্ময় খুবই খুশি হয়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন শর্মিলা তন্ময়কে বলে, তন্ময়, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। আমরা কি 2 দিনের জন্য ছুটি নিয়ে কোথাও ঘুরতে যেতে পারি? জানো তো, আমার না ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে করছে। আমি ভাবলাম তোমাদের গ্রামটাই দেখে আসি। আসলে ছোটবেলা থেকে তো শহরেই বড় হয়েছি, তাই কখনো গ্রাম দেখা হয়নি। যেহেতু তুমি বলছো যে তোমার গ্রামে বাড়ি, তাই আমি ভাবলাম একবার গ্রাম থেকে ঘুরিয়ে আসি। এই বাহানায় তোমার মায়ের খোঁজ খবরটাও নেওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার মায়ের কথা বলছো তাহলে আমি নিশ্চয়ই যাব। তাহলে কালকে আমরা বেরিয়ে পড়বো। এই বলে তন্ময় নিজের কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করে। এভাবে দেখতে দেখতে সেদিনটা কাটে। পরের দিন সকাল হতে না হতেই তন্ময় এবং শর্মিলা দুজনে মিলে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর দেখতে দেখতে কয়েক ঘন্টার মধ্যেই তন্ময় নিজের গ্রামে পা দেয়। তখন তন্ময় দেখতে পায় যে গ্রামটা অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। আর তন্ময় যে কাকা এবং কাকিমার বাড়িতে থাকতো, কিছুক্ষণের মধ্যেই তন্ময় এবং শর্মিলা তাদের বাড়িতে গিয়ে পৌঁছায়। তন্ময়, তাহলে কি তুমি এখানে এই কাকিমাটার কাছেই থাকতে? হ্যাঁ শর্মিলা, আমি এই বাড়িতে এই কাকিমার কাছেই থাকতাম। কাকিমা, আপনি আমাকে চিনতে পারছেন? আমি সেই ছোট্ট তন্ময়। আসলে আমি তো ছোটবেলা থেকেই আপনাকে কাকিমা বলে এসেছি। আমি যদি আপনাকে মা বলতাম তাহলে হয়তো আমি আপনাকে নিজের মাই মনে করতাম। কিন্তু আপনি কি বলতে পারবেন আমার নিজের মা কোনটা, আর আমার নিজের মা কোথায় আছে, আর আমার নিজের বাড়ি বা কোথায়? খোকা, তুই এসেছিস, ভালো হয়েছে। আসলে তোর মা তো তোকে খাওয়াতে পড়াতে পারছিল না বলে, আর তোর বাবার অত্যাচারের কারণে আমার কাছে তোকে পাঠিয়ে দিয়েছিল। আমাদের গ্রামের পাশের গ্রামেই তোর বাড়ি, কিন্তু আমি জানি না এখন তোর মা আছে কি নেই, আর তোদের বাড়িটাও আছে কিনা আমি সেটাও বলতে পারবো না। বুঝতেই তো পারছিস, বয়স হয়েছে, আমি আর কোথাও বেরোতে পারি না, না হলে আমি তোদেরকে সঙ্গে করে নিয়ে যেতাম। বৃদ্ধা কাকিমার কথা শুনে তন্ময় এবং শর্মিলা চুপ করে যায়, আর তারা সেখান থেকে পাশের গ্রামে চলে যায়। তন্ময় নিজেদের বাড়িটা মনে করার চেষ্টা করতে থাকে, কিন্তু তার কোনো কিছুই মনে পড়ে না। তখন শর্মিলা অনেক খুঁজে খুঁজে একটা বয়স্ক বুড়িকে দেখতে পায়। তন্ময়,
ওই দেখো ওখানে একটা বুড়িকে দেখতে পাচ্ছি। আচ্ছা আমরা তো ওনাকে গিয়েও একবার জিজ্ঞাসা করতে পারি। এই কথা বলে তন্ময় এবং শর্মিলা দুজনেই সেই বৃদ্ধা বয়স্ক মহিলাটার দিকে এগিয়ে যায়। আর তাকে শর্মিলা জিজ্ঞাসা করে, ঠাম্মি আমার নাম শর্মিলা, আসলে আমি শহর থেকে এসেছি। আচ্ছা আপনি কি আমাদেরকে বলতে পারবেন এই গ্রামে তন্ময়ের মা কোনটা? শর্মিলার মুখে এই কথা শুনে সেই বয়স্ক মহিলা শর্মিলার দিকে একইভাবে তাকিয়ে থাকে। কেন তোমরা তন্ময়কে কেন খুঁজছো? আর তন্ময় কোথায়? আসলে আমি একটু চোখে কম দেখি তো, টাকার জন্য আমি নিজে চিকিৎসা করতে পারছি না। আমার স্বামী নেই আর আমার ছেলে পুলে কেউ নেই। একটা ছেলে ছিল, জানি না এখন কোথায় আছে। বয়স্ক বুড়িটার মুখে এই কথা শুনে শর্মিলা এবং তন্ময় একে অপরের মুখের দিকে তাকায়। এই তো আমি তন্ময়। আসলে আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না, আর আমি তো খুব ছোটবেলাতেই আমার মাকে হারিয়ে ফেলেছি, তাই আমি ওর মুখটাও ভালো করে মনে করতে পারছি না। আপনি কি আমাদেরকে একটু সাহায্য করবেন? তন্ময়ের এই কথা শুনে তন্ময়ের মা প্রচন্ড জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। আর শর্মিলা তখন বুঝতে পারে যে এটাই তন্ময়ের মা, কিন্তু তন্ময় তখনও বুঝতে পারে না সেই বয়স্ক মহিলা কেন তাকে জড়িয়ে ধরে কাঁদছে। কি হলো আপনার? আপনি এরকম ভাবে কাঁদছেন কেন? তন্ময়, আমি তোর সেই হতভাগী মা, যে তোকে ছোটবেলাতে অন্য এক মহিলার কাছে রেখে এসেছিল। আসলে জানিস তো, তোর বাবা আমার উপর দিন রাত অত্যাচার করত আর তোকে মেরে ফেলারও চেষ্টা করেছিল। তাই আমি তোকে বাঁচানোর জন্য অন্য একজনের বাড়িতে রেখে এসেছিলাম। আমাদের দুজনকেই তো তোর বাবা খেতে দিত না। আজকে দেখ, না খেতে পেয়ে নিজেই মারা গেল। আর এখন আমি যেমন হোক করে চাল ফুটিয়ে খাচ্ছি, খুবই শান্তিতেই ছিলাম জানিস। কিন্তু তোর কথা যখনই মনে পড়তো তখনই আমার বুকটা কেমন যেন কেঁপে উঠতো। তোকে দেখার খুব ইচ্ছে হতো, আর আস্তে আস্তে বয়স হওয়ার জন্য আমি চোখেও এখন কম দেখছি। এই শুনে তন্ময় চমকে ওঠে, আর তন্ময় নিজের মাকে ফিরে পেয়ে খুবই খুশি হয়। এমনকি তন্ময় কথার মাধ্যমে সেই খুশি প্রকাশ করতে পারে না। তন্ময়ের চোখে শুধুই জল দেখতে পাওয়া যায়। আর এভাবে গরিব মা তার ধনী ছেলেকে ফিরে পায়। শর্মিলা, আজ তোমার জন্য আমি আমার মাকে ফিরে পেলাম। তোমার কথা শুনে আমি এই গ্রামে এলাম, তাই তোমাকে অনেক ধন্যবাদ। তন্ময়, তুমিও তো আমাকে সাহায্য করেছিলে। আমার বিপদের সময় তুমিও তো আমার পাশে ছিলে। তাহলে এখন তুমি আমাকে কেন ধন্যবাদ জানাচ্ছ? ধন্যবাদ জানিয়ে আমাকে পর করে দিও না। আমি যখন তোমার কাছে কাজ চেয়েছিলাম তখন তো তুমি একবারই আমাকে কাজ দিয়েছিলে, আর আজকে আমি তোমার সামান্য একটু হেল্প করেছি, তাই তুমি আমাকে এত ধন্যবাদ জানাচ্ছ? আর আমার মা যে এই গ্রামের মধ্যে এত কষ্টের মধ্যে আছে সেটা তো আমি কখনোই জানতে পারতাম না। তোমাকে সত্যি অনেক ধন্যবাদ। আরে খোকা, আমি তো প্রথমে ভেবেছিলাম এই মেয়েটাই আমার বৌমা, কিন্তু তারপর ভালো করে দেখার পর বুঝলাম তোদের এখনো বিয়ে হয়নি। তাই আমি বুঝতে পারলাম এটা তোর বন্ধু। কিন্তু আমি এটাও মনে মনে ভেবে নিয়েছিলাম এই মেয়েটাকেই তোকে বিয়ে করতে বলবো, কারণ এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। মায়ের মুখে এই কথা শুনে তন্ময় সঙ্গে সঙ্গে নিজের মনের কথা শর্মিলাকে বলে দেয়, আর শর্মিলাও তন্ময়কে বিয়ে করতে রাজি হয়ে যায়। আসলে প্রথম দিন থেকে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, কিন্তু তারা কেউ কাউকে মনের কথা বলতে পারে না। আর আজকে এই শুভ দিনে তন্ময় এবং শর্মিলা একে অপরের মনের কথা জানিয়ে দেয়। মা, আমরা শহরে গিয়ে খুব ধুমধাম করে বিয়ে করব, ঠিক আছে? তুমি আমাদের সঙ্গে শহরে চলো। ওখানে গিয়ে আমি তোমাকে অনেক ভালো চোখের ডাক্তার দেখাবো। তুমি আবারও স্পষ্টভাবে চোখে দেখতে পাবে, আর তুমি তোমার ছেলের বিয়েটাও নিজের হাতে দিতে পারবে। এভাবে তন্ময় তার মাকে শহরে ফ্ল্যাটে নিয়ে চলে যায়। আর পরের দিনই তন্ময় তার মাকে নিয়ে এক বড় চোখের হসপিটালে নিয়ে যায়। সেখানে গিয়ে তন্ময় তার মায়ের চোখের চিকিৎসা করাতে থাকে। আর তন্ময়ের মায়ের চোখের সমস্যা কিছুদিনের মধ্যেই অনেকটাই ঠিক হয়ে যায়। এখন তন্ময়ের মা সবকিছুই স্পষ্টভাবে দেখতে পায়। খোকা, আজকে তুই ছিলিস বলে আমি আবার চোখে দেখতে পাচ্ছি। তোকে স্পষ্টভাবে দেখতে পেয়ে সত্যি খুব খুশি হলাম। এবার আমি তোর বিয়েটা দেখতে চাই বাবা। কিছুদিনের মধ্যেই তন্ময় এবং শর্মিলার বিয়ে হয়ে যায়। বিয়ের পর তন্ময় তার মা এবং স্ত্রীকে নিয়ে শহরের ফ্ল্যাটে থাকতে শুরু করে। আর এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে। একদিন শর্মিলা তার শাশুড়ি মাকে বলে, আচ্ছা মা, বাবা আপনার উপর এত অত্যাচার কেন করতো? তাছাড়া আপনি তো খুবই ভালো, তবুও আপনার উপর কেন অত্যাচার করতো বাবা? কি জানো তো বৌমা, তখন তোমার বাবা একা রোজগার করত, আর শুধু দিনমজুরের কাজ করে তন্ময়ের জন্য খাবার জোগাড় করা খুবই অসম্ভব হয়ে যেত। আসলে তন্ময় তো তখন কেনা দুধ খেত, আর দুধের প্যাকেটের অনেক দাম ছিল। সেই জন্য টাকা জোগাড় করতে ওনার খুব কষ্ট হতো। জানো তো বৌমা, তোমাকে একটা কথা বলবো, তুমি যেন তন্ময়কে বলো না। আসলে তন্ময় এই কথাটা জানি না। বলুন না মা, আপনি কি বলতে চান? আপনি আমার উপর বিশ্বাস করতে পারেন, আমি তন্ময়কে কিছু বলবো না। আমার আরো দুটো সন্তান ছিল, তন্ময় তো আমার ছোট ছেলে, কিন্তু এর আগে আমার দুটো কন্যা সন্তান ছিল।
তোমার শ্বশুর মশাই ওদেরকে মেরে ফেলেছে। আসলে ওরা সবসময় তোমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে টাকা চাইতো। আমার মেয়ে দুটো বাকি বাচ্চাদের মতো কোনো খাবার দেখলে খাওয়ার জন্য খুবই বায়না করত। আর এরকমই একদিন ওরা কিছু খাবার খাওয়ার জন্য ওদের বাবার কাছে টাকা চাইতে শুরু করে। আর তোমার শ্বশুর মশাই এমন নিরীহভাবে ওদেরকে মারধর করে যে আমার 2 মেয়ে সেদিনই মারা যায়। আর এই কথা তন্ময় এখনো পর্যন্ত জানে না। খুবই দুঃখ কষ্টে আমি ওখানে থাকতাম। ওখানে কোনো কিছুই ছিল না, সবকিছুরই অভাব ছিল। খুব কষ্টে আমি দিন কাটিয়েছি। কিন্তু মা, এখানে আপনার ছেলের বাড়িতে সব আছে, আপনি যা ইচ্ছে তাই করবেন। এখানে সবকিছুর ব্যবস্থা আছে, এখানে আপনার কোনো অসুবিধা হবে না। আপনার ধনী ছেলে আপনার জন্য সবকিছুর ব্যবস্থা করেছে। শর্মিলার কথা শুনে তন্ময়ের মায়ের চোখে জল চলে আসে। তখন শর্মিলা অনেক বুঝিয়ে কোনো রকমে তাকে সান্ত্বনা দেয়। এভাবে শর্মিলা এবং তার শাশুড়ি মা একে অপরকে নিয়ে খুবই হাসি খুশিতে দিন কাটাতে থাকে। আজকে অঙ্কুশ খুবই খুশি ছিল, কারণ আজকে তার বিয়ে ছিল। সে তার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। অনেক সম্বন্ধ দেখার পর শেষ পর্যন্ত মেঘমালাকেই তার পছন্দ হয়েছিল। মেঘমালা একেবারেই তার মনের মতো ছিল। সে দেখতে যেমনই অপরূপা সুন্দরী ছিল, তেমনই সাদাসিধে শান্তশিষ্ট ছিল। প্রথম দেখাতেই অঙ্কুশ মেঘমালাকে পছন্দ করে ফেলেছিল। আজকে সেই দিনটা চলেই আসে। অঙ্কুশ বর সেজে বরযাত্রী নিয়ে মেঘমালাদের বাড়িতে এসে উপস্থিত হয়। বরযাত্রীরা সেখানে পৌঁছে একে একে মেঘমালাকে দেখার জন্য তার কাছে যায়। নতুন বউ সেজে লাল বেনারসি পরে সোনা গহনা পরে মেঘমালাকে দুর্দান্ত সুন্দরী লাগছিল, কিন্তু সেই সঙ্গে তাকে দেখে ভীষণ পরিমাণে চিন্তিত বলে মনে হচ্ছিল। কি হলো, তোমাকে দেখে এরকম মনে হচ্ছে কেন? তুমি কি বিয়েতে খুশি নও? এই বিয়েটা করতে তোমার পরিবার কি তোমাকে জোর করছে? মেঘমালার কিছু বলার আগেই তার মা পিয়ালি দেবী বলে ওঠে, আরে না না, আসলে আমার মেয়েটা খুবই সাদাসিধে, তো সেই জন্য বিয়েটা নিয়ে খুবই ভয় পাচ্ছে। একটা জায়গা ছেড়ে অন্য জায়গায় যাবে, হয়তো পাবেই। আচ্ছা, আপনারা এবার চলুন, বিয়ের সময় হয়ে যাচ্ছে। একে একে সবাই বিয়ের মণ্ডপের কাছে পৌঁছে যায়। মেঘমালা এবং অঙ্কুশও মণ্ডপে যায়। তাদের বিয়ের শুভ আরম্ভ শুরু হয়ে যায়। ঠিক সেই সময় মেঘমালা তার পেটে তীব্র ব্যথা অনুভব করে। সেই ব্যথা তার পক্ষে সহ্য করা কিছুতেই সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তবুও সে কিছু প্রকাশ করতে পারে না। একটা সময় আসে তার পক্ষে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। সে হঠাৎ করেই মাটির উপর পড়ে যায়। কেউ কিছু বোঝার আগেই মেঘমালা একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। এই দেখে বিয়ে বাড়িতে সকলেই আঁতকে ওঠে। কেউ ভাবতেও পারেনি বিয়ে বাড়িতে কখনো এরকম ঘটনাও ঘটতে পারে। ছি 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 ছি, কেমন নির্লজ্জ মেয়ে গো তুমি! তুমি বাচ্চা পেটে নিয়ে আমার ছেলের সঙ্গে বিয়ে করতে এসেছিলে? ছি, তোমার মতো নির্লজ্জ মেয়ে পৃথিবীতে আর একটাও আছে বলে আমার মনে হয় না। এই যে আপনারা চুপ করে আছেন কেন? আপনারা ইচ্ছা করে আপনাদের এই কলঙ্কিনী মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন, তাই না? কি ভেবেছিলেন একবার বিয়েটা হয়ে গেলে আপনারা একেবারে চিন্তামুক্ত হয়ে যাবেন? মেঘমালা কোনো কথা না বলে বাচ্চাটিকে কোলে নিয়ে শুধু কেঁদেই চলেছিল। তার মা পিয়ালি দেবীও মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিন্তু পিয়ালির বাবা মদন বাবু পিয়ালির উপর প্রচন্ড রেগে যায়। সে কোনো কথা না বলে পিয়ালির কাছে এসে তার গালে একটা চড় মেরে বলে, তোর জন্য আজকে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। তোকে আজকে আমি শেষ করে ফেলবো। তোর মতো মেয়েকে মেরে ফেলাই উচিত। এরকম কাণ্ড ঘটনার আগে একবার আমাদের কথা ভাবলি না? কি করছেন? ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন বলছি। মেঘমালা, এসব কিভাবে ঘটলো আমাকে খুলে বলো। কি হলো বলো, আমার এটা জানাটা খুবই দরকারি। চুপ করে থেকো না, বলো প্লিজ। এই বাচ্চাটা কার? এর বাবাকে বলো আমাদের, আমরা জানতে চাই। মেঘমালা কাঁদতে কাঁদতে সব ঘটনা বলতে শুরু করে। 1 বছর আগের কথা। মেঘমালা তার বাবা মায়ের সঙ্গে যেই গ্রামে বাস করত, সেখানে প্রতাপ নামে একজন ফিল্ম ডিরেক্টর ফিল্মের শুটিং করতে এসেছিল। প্রতাপ এবং তার ইউনিট ফিল্মের শুটিং করতে ভীষণ পরিমাণে ব্যস্ত থাকত। কাজ করতে করতে প্রতাপ কেমন যেন হাঁপিয়ে উঠেছিল। একদিন কাজের ফাঁকে সে ওই সুন্দরনগর গ্রামটি ঘুরে পরিদর্শন করবে বলে ঠিক করে। সে হাতে একটা ক্যামেরা নিয়ে গ্রামের আশেপাশে ঘুরে ঘুরে দেখতে থাকে। ঘুরতে ঘুরতে সে ওই গ্রামের একটা নদীর ধারে চলে আসে। বাহ, অপূর্ব সুন্দর এই গ্রামটা। নদীর জলের প্রবাহ দেখতে খুব সুন্দর লাগে। এত সুন্দর নেচার, ওহ সত্যি খুবই দারুণ। হঠাৎ করে প্রতাপ নদীর জল থেকে একটা মেয়েকে ডুব দিয়ে উঠতে দেখে। তাকে দেখে প্রতাপ একেবারে থমকে যায়। সেই মেয়েটি ছিল মেঘমালা।
মেঘমালা দেখতে অপূর্ব সুন্দরী হওয়ায় প্রতাপ কিছুতেই তার উপর থেকে নিজের চোখ সরাতে পারছিল না। সে সঙ্গে সঙ্গে এমন দৃশ্য ক্যামেরাবন্দি করা শুরু করে। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম এই গ্রামটা অপূর্ব সুন্দর, কিন্তু এই গ্রামে এত সুন্দরী কেউ আছে আমি এখানে না এলে তো জানতেই পারতাম না। এই মেয়েটা এত সুন্দর, আমি একে দেখে তো একেবারে পাগল হয়ে যাচ্ছি। মেঘমালা ড্রেস চেঞ্জ করতে থাকে। এবার আমাকে এখান থেকে কেটে পড়তে হবে, নাহলে কেউ যদি দেখে ফেলে আমি সুন্দরী স্নান করা ফটো তুলছি, তাহলে তো আমাকে এই গ্রাম থেকে সবাই কেলিয়ে বিদায় করে দেবে। এই বলে প্রতাপ সেখান থেকে চলে যায়। সেদিন সে সারা রাত ঘুমাতে পারেনি। তার শুধুই মেঘমালার সুন্দর চেহারাটার কথা মনে পড়তে থাকে। এরকম ভাবে কয়েকদিন কাটে। একদিন সে তার ইউনিটকে বলে, আজকে আমার শরীরটা ভালো নেই, আমার বিশ্রাম দরকার, আমি বিশ্রাম করতে যাচ্ছি, তোমরা কাজ করো। এই বলে প্রতাপ আবার নদীর কাছে চলে আসে, কিন্তু ততক্ষণে সেদিন মেঘমালার স্নান করা হয়ে যায়। প্রতাপ খুবই সাহস নিয়ে তার সামনে এগিয়ে আসে। ডিরেক্টর বাবু, আপনি এখানে? তুমি আমাকে চিনলে কি করে? আমি তো তোমাকে চিনি না। আপনাকে তো আমাদের গ্রামের সবাই চেনে। আপনি আমাদের গ্রামে ফিল্মের শুটিং করতে এসেছেন, তাই তো? আপনার ফিল্মের শুটিং হয়ে গেছে? না, আমাদের এখনো ফিল্মের শুটিং কমপ্লিট হয়নি। আমার ফিল্মের জন্য যেরকম সুন্দরী হিরোইনকে দরকার সেরকম কাউকে পাচ্ছি না, কিন্তু তোমাকে দেখার পর মনে হলো আমি আমার ফিল্মের জন্য হিরোইন পেয়ে গেছি। মানে, আমি আপনার কথা বুঝলাম না। তুমি হলে আমার ফ্রেমের হিরোইন, তুমি দেখতে অপূর্ব সুন্দরী। আমি তোমাকে আবার ফিল্মের জন্য হিরোইন বানাতে চাই, আর শুধু ফিল্মের জন্যই নয়, আমি তোমাকে আমার জীবনের হিরোইন বানাতে চাই। প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি আমার সঙ্গে মজা করছেন, তাই না? আপনি শহরের এত বড় ফিল্মের ডিরেক্টর, আর আমি সেই জায়গায় একজন গ্রামের অশিক্ষিত মূর্খ মেয়ে। আমার মতো মেয়ের সঙ্গে আপনার কোনো মিল নেই। ভালোবাসা কখনো গ্রাম শহর থেকে হয় না, আমি সবকিছু ম্যানেজ করে নেব, শুধু তুমি রাজি হয়ে যাও। মেঘমালা কিছু না বলে সেখান থেকে চলে যায়, কিন্তু প্রতাপ একইভাবে মেঘমালাকে বিয়ে করার জন্য তাকে রাজি করানোর চেষ্টা করতে থাকে। একটা সময় আসে যখন মেঘমালাও প্রতাপের প্রতি দুর্বল হয়ে পড়ে। সে প্রতাপকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলেছিল। একদিন সন্ধ্যাবেলা নদীর ধারে বসে তারা যখন গল্প করছিল, তখনই হঠাৎ করে বৃষ্টি নেমে আসে। তারা একটা পুরানো ভাঙা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। ঘন্টার পর ঘন্টা বৃষ্টি পড়তেই থাকে। সেই রাতে তারা একে অপরের সঙ্গে সময় কাটায়। আমার খুব ভয় করছে ডিরেক্টর বাবু, তোমার আর আমার এই সম্পর্কের ব্যাপারে যদি গ্রামের কেউ জেনে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। কিচ্ছু হবে না মেঘমালা, আমাকে কালকে শহরে ফিরে যেতে হবে। হঠাৎ করে কিছু দরকারি কাজ চলে এসেছে, আমি 10-15 দিনের মধ্যেই শহর থেকে ফিরে আসবো। তারপর তোমাকে বিয়ে করব, বিয়ে করে তোমাকে নিয়ে এই গ্রামে ফিল্মের শুটিং করব, তারপর তোমাকে নিয়ে আবার শহরে চলে যাব, কেমন? এইভাবেই প্রতাপ মেঘনাকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। হঠাৎ করে মেঘমালা জানতে পারে যে সে প্রেগনেন্ট। সে কাউকে কিছু না জানিয়ে শুধুই প্রতাপের জন্য অপেক্ষা করতে থাকে। একদিন তার মা সত্যিটা জেনে ফেলে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। মেঘমালা তার মাকে কাঁদতে কাঁদতে সবটাই বলে। এবার কি হবে মা? সব শেষ হয়ে গেল। বাবা যদি জানতে পারে আমাকে মেরেই ফেলবে। না, আমি এরকম কিছু হতে দেব না। অঙ্কুশ নামে একটা ছেলের তোর জন্য সম্বন্ধ এসেছে। ছেলেটা খুবই ভালো, আমি ওর সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব। একবার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। এভাবেই পিয়ালি দেবী তার মেয়ের অঙ্কুশের সঙ্গে বিয়ে ঠিক করে দেয়। মেঘমালা দেখতে ভীষণ সুন্দরী হওয়ায় অঙ্কুশ এবং তার পরিবার তাকে দেখে ভীষণ পরিমাণে মুগ্ধ হয়েছিল। কিন্তু বিয়ের দিন এমন অঘটন হতে দেখে সকলেই হতাশ হয়ে পড়েছিল। আমি মেঘমালাকেই বিয়ে করব। এই বাচ্চাকে নিয়ে তোমার অতীত নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আর এসবের মধ্যে আমার তোমাকে নির্দোষ বলেই মনে হয়েছে। আমি তোমাকেই বিয়ে করে বাড়ি নিয়ে যাব। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই সব জানার পর এই কলঙ্কিনী পাপী মেয়েকে বিয়ে করবি বলছিস? এমন সর্বনাশ করিস না বাবা। অঙ্কুশ কারোর কোনো কথা শোনে না, কারণ সে মনে মনে মেঘমালাকেই তার জীবন সঙ্গিনী ভেবে ফেলেছিল। সে মেঘমালাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। পরের দিনই তারা খবরের কাগজে দেখতে পায় ডিরেক্টর প্রতাপ এবং তার ইউনিট ফিল্মের শুটিং করতে গিয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যায়। মেঘমালা মনে মনে স্বস্তি বোধ করে এই ভেবে যে উপরওয়ালা হয়তো প্রতাপকে তার পাপের শাস্তি দিয়েছে।